এক্সচেঞ্জ অফ গ্যাসেস, গ্যাস বলতে এখানে দুটো গ্যাসের কথাই আমরা আলোচনা করব, কখনোই N2 কথা আলোচনা হচ্ছে না। এখানে এখানে হচ্ছে CO2 অ্যান্ড O2। এই O2টা আমরা শ্বাসবায়ু বলি, কিন্তু আমাদের এই কার্বন ডাইঅক্সাইড এবং H+ শেষে গিয়ে বুঝবো, এই দুটো সাবস্টেন্স কিন্তু আমাদের রেগুলেশনের ক্ষেত্রে, আমাদের শ্বাসের রেগুলেশনের ক্ষেত্রে বিশেষ ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেখানে অক্সিজেন ভ্যালুলেস, অক্সিজেন কোনো রেগুলেশন হিসেবে কাজ করে না, এটা আমরা জানবো শেষে। আগে এনসিআরটিটা পড়ি। এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অ্যালভিওলাই আর প্রাইমারি সাইট অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস। অ্যালভিওলাই, দিস ইজ অ্যালভিওলাই, একদম। তাহলে অ্যালভিওলাইয়ের পাশ দিয়ে কী গেছে না, এরকম এরকম যাবে হচ্ছে তোমার ব্লাড ক্যাপিলারি। তাহলে অ্যালভিওলাই ইজ দ্য প্রাইমারি সাইট এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এক্সচেঞ্জ অফ গ্যাসেস অলসো অকার বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু। তাহলে এখানে কি অ্যালভিওলাই টু ব্লাড, অ্যালভিওলাই টু ব্লাড, আর এই যে টিস্যু সেল, এখানে যদি ক্যাপিলারি থাকে, এইখানে ব্লাড টু টিস্যু বা সেল। সেলে তো যায় না, টিস্যুতেই যায়। সেলের মধ্যে কোনো দিন তো তোমার ব্লাড তো যেতে পারে না, কখনো যায়ও না, এবং ব্লাডের অনেক আগেই শেষ হয়ে যায় ব্লাড যাওয়া। তারপরে সেখান থেকে রক্তরসের বা কোষরস বা সেল ফ্লুইডের মাধ্যমে খাদ্য বা ওগুলো যায়। যাই হোক, এগুলো আমরা পরে আরও ডিটেলসে পড়ব। অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড আর এক্সচেঞ্জ ইন দিস সাইট, এই দুটো সাইটেই এক্সচেঞ্জ হয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বাই সিম্পল ডিফিউশন। তার মানে যেখানে বেশি থাকবে সেখান থেকে কমে যাবে, পরিষ্কার কথা। অ্যালভোলাইতে অক্সিজেন বেশি, সেই জন্য অক্সিজেন এখান থেকে ব্লাডে যাবে, আর এখানে কার্বন ডাইঅক্সাইড ব্লাডে বেশি, সেই জন্য এখান থেকে অ্যালভোলাইতে কার্বন ডাইঅক্সাইড যাবে। ঠিক বিপরীত জায়গাটা হবে কি, বিপরীত হবে, এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি, টিস্যুর থেকে ব্লাডে যাবে কার্বন ডাইঅক্সাইড, আর এখানে অক্সিজেন বেশি, এখান থেকে অক্সিজেন যাবে কোথায় না, টিস্যুতে। ব্যাস মিটে গেল, সিম্পল ডিফিউশন। এবং এই যে পরিমাণ বেশি, এই পরিমাণকে বলা হয় পার্শিয়াল প্রেশার। পার্শিয়াল প্রেশার অফ গ্যাসেস কাকে বলা হয়? মনে করো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আমরা এইভাবে লিখি, পার্শিয়াল প্রেশার অফ CO2, পিটার নিচের দিকে লেখে কোনো জায়গায় ছোটো করে লিখতে হয়। তো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেশার অক্সিজেন, মানে ইন এ মিক্সচার অফ গ্যাসেস, একটা মিশ্রিত গ্যাসের মধ্যে পার্টিকুলার যে কোনো একটা গ্যাসের তার যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনের অবস্থানের উপর নির্ভর করে তার পার্শিয়াল প্রেশার। ক্লিয়ার? তাহলে ডিফিউশন, সিম্পল ডিফিউশন মানে কি, যখন এখানে এখানে অ্যালভিওলাইতে কথাতে তার এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যালভিওলাইতে 104 মিলিমিটার Hg, অথচ বাতাসে বায়ুমণ্ডলে কত, 159 মিলিমিটার অফ Hg। বাতাসে CO2, এটা হচ্ছে O2, পার্শিয়াল প্রেশার অফ O2, পার্শিয়াল প্রেশার অফ CO2 বাতাসে কত, 0.3 মিলিমিটার অফ Hg, আর এখানে কত না 40 মিলিমিটার Hg। ঠিক টিস্যুর ক্ষেত্রে CO2 এখানে পার্শিয়াল প্রেশার অনেক বেশি, কত না, পার্শিয়াল প্রেশার এখানে তোমার হয়ে যাবে 45 মিলিমিটার Hg, আর এই ব্লাড হচ্ছে 40 মিলিমিটার Hg। আর এখানে অক্সিজেন কত না 40 মিলিমিটার Hg, আর ব্লাডে কত 95 মিলিমিটার Hg। এটা হচ্ছে প্রেশার, ঠিক আছে? এগুলো আমরা পরে প্রত্যেকটা পাবো। এবং এই মিলিমিটার অফ Hgর ক্ষেত্রে কত পরিমাণ বহন করে,
কত পরিমাণ 100 ml ব্লাড বহন করে সেই গ্যাসটা, সেটাও কিন্তু পাশাপাশি জানতে হবে। যেমন মনে করো যে যখন তোমার অক্সিজেনের প্রেশার হচ্ছে 40 মিলিমিটার আর প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 45 মিলিমিটার, তখন সে এ বহন করছে হচ্ছে 15 ml O2 আর এ বহন করছে 52 ml CO2। কারণ 20 থেকে 25 গুণ ক্ষমতা রাখে বেশি কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে দ্রবীভূত হওয়ার। ঠিক একইভাবে এটা আমি কোনটা আঁকলাম, এটা বলছি ডিঅক্সিজেনেটেড ব্লাডের ক্ষেত্রে আঁকলাম। আর অক্সিজেনেটেড ব্লাডের ক্ষেত্রে কী হবে না, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আমরা কত জানি, এর ক্ষেত্রে 95 অক্সিজেনেটেড মিলিমিটার এসি, তখন সে ক্যারি করে কত না 20 ml O2 100 ml ব্লাডে। আর পার্শিয়াল প্রেশার অফ CO2 যখন 40, তখন সে কত ক্যারি করে 48 ml CO2। তাহলে 48 আর 52 বিয়োগ করলে কত হয় 4 ml। তার মানে কোষের থেকে, কোষকলা থেকে যে ব্লাডটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে, সে অ্যালভিওলাইতে 4 ml কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আর কোষে যে ব্লাডটা অক্সিজেন বহন করে নিয়ে আসে, সে 5 ml অক্সিজেন ত্যাগ করবে পার 100 ml ব্লাডে। এটা কি নর্মাল কন্ডিশন, কিন্তু এক্সারসাইজ যদি করা হয় তখন কিন্তু 15 ml যাবে। ঠিক আছে, তখন স্ট্রেনাস মানে প্রচণ্ড চাপ দিয়ে যখন এক্সারসাইজ করছে বা হিল এরিয়াতে উঠছে বা প্রচণ্ড মানে কায়িক পরিশ্রম হচ্ছে, তখন কিন্তু কোষে কিন্তু 15 ml যাবে, এটাও মনে রাখতে হবে। দেখো এইগুলো কিন্তু এনসিইআরটিতে সেভাবে বলা নেই, কিন্তু না 4 ml আর 5 mlটা বলা আছে, বাকিগুলো বলা নেই, অর্থাৎ তোমাদের বুঝে নিতে হবে। এই যে কথাগুলো লিখছি, এই কথাগুলো নোটেও দেওয়া থাকবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। নেক্সট পড়ছি, অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড আর এক্সচেঞ্জ ইন দিস সাইট বাই সিম্পল ডিফিউশন মেইনলি বেসড অন প্রেশার অর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? প্রেশার অর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, solubility of gases as well as thickness of membrane involved in diffusion. Solubility of gases মানে এই যে মনে কর যে মেমব্রেনের মাধ্যমে গ্যাসটা এই মাথা থেকে এই মাথায় আসবে, এর থিকনেসের উপর ডিপেন্ড করে কত চওড়া, বেশি চওড়া হলে কম যাবে, কম চওড়া হলে বেশি যাবে। এনসিইআরটিতে বলছে লেস দেন 1 মিলিমিটার, সেটা 0.1 মিলিমিটার হতে পারে, 0.2 মিলিমিটার হতে পারে, যাই হোক না কেন, 0.5 মিলিমিটার হতে পারে। 0.5-এ যাবে কম, 0.1-এ যাবে বেশি। ক্লিয়ার হয়েছে? তো এটা হচ্ছে, আর সলিবিলিটি মানে কার্বন ডাইঅক্সাইডের সলিবিলিটি বেশি 20 থেকে 25 গুণ, 20 থেকে 25 গুণ 25 গুণ বেশি হচ্ছে CO2 সলিউবল। সেই জন্য বলছি কি, সলিবিলিটি অফ গ্যাসেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য থিকনেস অফ মেমব্রেন involved in diffusion are also some important factors that can affect the rate of diffusion. Clear? Pressure contributed by an individual gas in a mixture of gas is called partial pressure. আলোচনা করেছি, is represented small p CO2 for oxygen, small p CO2 for carbon dioxide. Okay, বুঝিয়ে নিলাম। The partial pressure of these two gases in atmospheric air and two side বলতে কি, একটা হচ্ছে alveolar side and another হচ্ছে tissue side। alveolar আর হচ্ছে এয়ার, এইখানে এয়ার। তাহলে অ্যাটমসফেরিক প্রেশার, অ্যালভিওলার সাইডে প্রেশার আর টিস্যু সাইডে প্রেশার, এর উপর যে ডিপেন্ড করে তার উপর একটা চার্ট করা হলো, সেই চার্টটা এনসিইআরটি চার্ট। এই অংশটা বাদ দিয়ে টোটালটা এনসিইআরটি, কোন অংশটা আমি যে দাগ দিচ্ছি এই অংশটা কিন্তু
আমি এক্সটা দিয়েছি, সেই জন্য স্টার দেওয়া আছে, ভালো করে বুঝে নাও। এটা কিন্তু এনসিটির মধ্যে নয়, কিন্তু তোমার জানার প্রয়োজন, ঠিক আছে? এই যে ইনসাইড দ্য সেল আর এক্সপায়ার্ড এয়ার, ক্লিয়ার? এটা আমাদের জানা প্রয়োজন। তো এটা কিন্তু এনসিআরটির মধ্যে নেই, অতএব ভয় কম, আসার চান্স খুব কম। টেবিলটা কি বলছে? পার্শিয়াল প্রেশার ইন মিলিমিটার এইচজি অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অ্যাট ডিফারেন্ট পার্টস ইনভলভ ইন ডিফিউশন ইন কম্পারিজন দোজ অ্যাটমসফিয়ার। দেখো এনসিআরটিতে কিন্তু এরকম অ্যারো দেওয়া নেই, ক্লিয়ার? অ্যারো দেওয়া নেই। আমি অ্যারোটা দিয়েছি কেন? এনসিআরটিতে বলা আছে এবং তোমার বুঝতে সুবিধা হবে। রেসপিরেটরি গ্যাস অক্সিজেন, দেখো খুব সুন্দরভাবে বোঝা যাবে। অ্যাটমসফেরিক প্রেশার কত অক্সিজেনের? 159। যেই অ্যালভোলাইতে ঘুরলো প্রেশার কমে গেল 104। এবার অ্যালভোলাই থেকে নিশ্চয়ই অক্সিজেনেটেড তোমার ব্লাড আসবে না। অ্যালভোলাইয়ের কাছে কোন ব্লাড আসবে? ডিঅক্সিজেনেটেড ব্লাড আসবে, তাহলে তো সে অক্সিজেন নিতে পারবে। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কোথা থেকে এসছে? না সারা কোষ থেকে এসছে, সারা বডি থেকে এসছে। সেখানে আমি অক্সিজেনের কী বলেছিলাম? প্রেশার 40। তাহলে 40 মিলিমিটার অফ এইচজি। তাহলে এইখানে 40তে ঢুকলো 104। 104 যেই 40তে ঢুকলো সঙ্গে সঙ্গে সেটা অক্সিজেনেটেড হলো, মানে আরবিসিতে ঢুকলো, তারপরে রক্তরসে ঢুকলো 95 মিলিমিটার। তাহলে এইখানে 20 ml, ভালো করে বুঝে নাও, 20 ml কিন্তু পার 100 ml ব্লাডে অক্সিজেন বহন করছে, ক্লিয়ার? কিন্তু প্রেশারটা 95 মিলিমিটার হবে এইচজি। যেই টিস্যুতে যাচ্ছে সে টিস্যুতে সে কত ml ছাড়ছে? না 5 ml ছাড়ছে ব্লাড, ঠিক আছে? এবার আমি পরে এই পার্টটা পরে বোঝাচ্ছি। এবার আমি টিস্যুর থেকে শুরু করছি। দেখো আমি কিন্তু এখান থেকে আর শুরু করলাম না, করছি কি টিস্যুর থেকে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে আমি শেষ করে দিলাম যে 5 ml ঢুকে গেল। কারণ কি? কারণ এই যে 40 ml ছিল কত? 15 ml ব্লাড পার 100 ml, আর এখানে কত? 90। তাহলে বেশি আছে কত? 5 এখানে দিয়ে দিল। এটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ, ক্লিয়ার? যেটা আমি লিখলাম তুমি তোমার মতন লিখে নিতে পারো। তাহলে 15 ml ছিল কোথায়? ডিঅক্সিজেনেটেড ব্লাডে। অক্সিজেনেটেড ব্লাডে 20 ml হয়ে গেল, তাহলে 5 ml ছেড়ে দিল। এবার টিস্যুর ক্ষেত্রে আসো। টিস্যুতে কি এখানে ক্যাটাবলিক প্রসেস হয়েছে, তাহলে 45 কার্বন ডাইঅক্সাইড এখানে কী হয়েছে? এখানে হচ্ছে বোর এফেক্ট হয়েছে। বোর এফেক্ট, হেলেন এফেক্ট কি আমি পরে বোঝাবো। হেলেন এফেক্ট হয় হচ্ছে অ্যালভিওলাইতে, আর বোর এফেক্ট হয় হচ্ছে টিস্যু লেভেল। যাই হোক, বোর এফেক্ট হচ্ছে ডিসোসিয়েশন অক্সিজেন, সেটা পরে আসছে। এই যে 45 মিলিমিটার এইচজি প্রেশার কার? CO2। এখানে কত আছে? 52 ml কার্বন ডাইঅক্সাইড 100 ml ব্লাডে। তো এইটা এবার যখন এর পাশ থেকে নিশ্চয়ই ডিঅক্সিজেনেটেড ব্লাড যাবে না, তাহলে তো দিতে পারবে না, অক্সিজেনের ব্লাড যাবে। এই যে অক্সিজেনের ব্লাড এসছে, তাহলে অক্সিজেন ব্লাড এসছে বলে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল যখন এর মধ্যে, তাহলে 52 যেই এর মধ্যে আসলো, ভালো করে বোঝো, এইখানে আসলো হচ্ছে 52 ml। এই 52 ml এবার ডিঅক্সিজেনেটেড ব্লাডে আসলো। ডিঅক্সিজেনেটেড ব্লাডে যখন এখানে 52 ml আসছে, প্রেশার একই আছে, এখানে যেই ছাড়লো, এখানে কি হলো না, অ্যালভোলাইতে যখন ছেড়ে দিল, এবার হলো কি 48 ml। তখন এখানে তার মানে 4 ml অ্যালভিওলাইতে চলে গেল, 4 ml বাইরে বেরোনোর জন্য। তখন অক্সিজেনে এই কার্বন ডাইঅক্সাইডের প্রেশার অ্যালভিওলাইতে অনেক কমে গেল, 0.3 মিলিমিটার অফ এইচজি। ক্লিয়ার হয়েছে? চার্টটা কিন্তু ভালো করে বুঝে নিও, খুব সোজা চার্ট। এখানে কি বলার চেষ্টা করেছি? এখানে টিস্যু বলেছে, এটা হচ্ছে ইনসাইড দ্য সেল। যখন কোষের মধ্যে যাবে তখন কিন্তু যেটা হয় আরও কমে গেল, কার? অক্সিজেন প্রেশার আরও কমে যাবে। আর এই কোষের মধ্যে যখন যাবে তখন কার্বন ডাইঅক্সাইড প্রেশার বাড়বে, কারণ কোষে তো তৈরি হচ্ছে। ঠিক একইভাবে যখন এক্সপায়ার্ড এয়ার, মানে বাইরে যখন বাতাসটা ছাড়বো, সেখানে কিন্তু প্রেশারটা হয়ে যাচ্ছে 120 মিলিমিটার অফ এইচজি। ভালো করে বুঝতে হবে, এইচজি। কিন্তু এয়ারে কিন্তু তার থেকে বেশি বলেই কিন্তু ছাড়তে পারলাম। এবং এখানে এয়ারে কত?
27 মিলিমিটার অফ Hg হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার। ক্লিয়ার? নেক্সট এনসিআরটি কি বলছে, দ্য ডাটা গিভেন ইন দ্য টেবিল ক্লিয়ারলি, যে উপরে যে টেবিলটা দেখতে পাচ্ছি, ক্লিয়ারলি ইন্ডিকেট দ্যাট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ফর অক্সিজেন ফ্রম অ্যালভিওলাই টু ব্লাড, alveoli to blood, clear, and blood to tissue and blood to tissue, তার মানে অ্যালভিওলাই টু ব্লাড মানে এইখানে অক্সিজেন থেকে ডিঅক্সিজেনেটেড গেছে। ক্লিয়ার? তাহলে এখানে কি হাই, এটা হচ্ছে হাই প্রেশার অনেক হাই এবং অক্সিজেনেটেড, ঠিক আছে, সেটা অক্সিজেনেটেড 104 প্রেশার, এবং ব্লাডে যখন যাচ্ছে ডিঅক্সিজেনেটেড প্রেশার কত না 40। তাহলে যখনই এখানে যাচ্ছে, যখনই ডিঅক্সিজেনেটের মধ্যে যাচ্ছে, পরবর্তীতে 95 হয়ে যাচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, এবং টিস্যুটা হয়ে যাচ্ছে, টিস্যুতে ডিঅক্সিজেনেটেড ব্লাডে 40। ক্লিয়ার আছে? নেক্সট সিমিলারলি এ গ্রেডিয়েন্ট, একদম চারটা দেখে বোঝো, এ গ্রেডিয়েন্ট ইজ প্রেজেন্ট ফর CO2 ইন দ্য অপোজিট ডিরেকশন। তাহলে অপোজিট ডিরেকশন, দেখো কথাটা বলেই দিয়েছে, অপোজিট ডিরেকশন, এটা গেছে বাঁ দিক দিয়ে ডান দিকে, চারটা দেখেছি, আর এটা ডান দিক দিয়ে বাঁ দিকে আসছে, অপোজিট ডিরেকশন, দ্যাট ইজ ফ্রম টিস্যু টু ব্লাড, দ্যাট ইজ অক্সিজেনেটেড ব্লাড। তাহলে টিস্যুতে কত হাই 45, এবং এখানে কত 52 ml, এটা মনে রাখতে পারলে আছে, আমার ইয়েতে নোটে দেওয়া আছে, ব্লাড, এবং অক্সিজেনের ব্লাডে গেল সেখানে 40, অ্যান্ড ব্লাড টু অ্যালভিওলাই, তাহলে সেখানে কত 45 to 40। তো এইখানে লো, এই জন্য এখান থেকে তোমার কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলাইতে বেরিয়ে গেল। ক্লিয়ার হলো? এনসিআরটি কিন্তু বেশি তো কথা বলবে না, তোমাকে এনসিআরটির প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে এগোতে হবে। ঠিক আমি যেভাবে ইন বিটুইন লাইন বোঝাচ্ছি, ঠিক একইভাবে বুঝে যাবে। দ্য সলিবিলিটি অফ কার্বন ডাইঅক্সাইড কত, আগেই বলেছি 20-25 টাইমস হাইয়ার দ্যান দ্য O2, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড দ্যাট ক্যান ডিফিউজ থ্রু দ্য ডিফিউশন মেমব্রেন। ডিফিউশন মেমব্রেন কী দিয়ে তৈরি? ডিফিউশন মেমব্রেন বা রেসপিরেটরি মেমব্রেন একই জিনিস। ডিফিউশন মেমব্রেন, রেসপিরেটরি মেমব্রেন একই জিনিস। সেটা তৈরি হয় কী দিয়ে? মেইনলি যেটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম। কীরকম? তোমার হচ্ছে লাংয়ের ক্ষেত্রে আমি বলছি, লাংয়ের ক্ষেত্রে হচ্ছে স্কোয়ামাস অ্যাপিথেলিয়াম লাংয়ের, তারপরে বেসমেন্ট মেমব্রেন, তারপরে আবার বেসমেন্ট মেমব্রেন, তারপরে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম কেন? এন্ডোডার্মিস থেকে তৈরি হয় বলে, এন্ডোডার্ম থেকে তৈরি হয় বলে এন্ডোডার্মিস, এবং এই দুটো বেসমেন্ট একসঙ্গে মিশে যায়, সেই জন্য কমন বেসমেন্ট হয়। স্কোয়ামাস, দেখো স্কোয়ামাস সবাই কিন্তু এটাও কিন্তু স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা মাথায় ঢুকিয়ে নাও। স্কোয়ামাস এপিথেলিয়াম ছাড়া কিন্তু ডিফিউশন যেখানে হয় সেখানে কিন্তু স্কোয়ামাস এপিথেলিয়াম, কোষ যত পাতলা হবে ডিফিউশন তত ভালো হবে, সেই জন্য স্কোয়ামাস এপিথেলিয়ামের মধ্যে থাকতেই হবে। যখন ডিফিউশন অসমোসিস মানে এক্সচেঞ্জ অফ ফুড, এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এক্সচেঞ্জ অফ এনি কাইন্ড, তখন স্কোয়ামাস এপিথেলিয়াম হতেই হবে। ক্লিয়ার? তো সেটা সিলিয়েটেড হতে পারে, ব্রাশ বর্ডার সেল হতে পারে, যাই হোক। নেক্সট হচ্ছে কি, কোথায় গেল? হ্যাঁ, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড দ্যাট ডিফিউজ থ্রু দ্য ডিফিউশন মেমব্রেন পার ইউনিট ডিফারেন্স ইন পার্শিয়াল প্রেশার ইজ মাচ হাইয়ার কম্পেয়ার টু H2। তাহলে যেহেতু সলিবিলিটি বেশি, সেই জন্য তার পার্শিয়াল প্রেশার বেশি, অনেক বেশি হবে। কার থেকে? না অক্সিজেন থেকে। সেই জন্য কার্বন ডাইঅক্সাইডের বেশি পরিমাণে যেতে পারবে টিস্যু লেভেল থেকে বেশি পরিমাণে চলে আসবে কোথায়? একদম লাঙের দিকে। ক্লিয়ার? এনসিআরটি ডায়াগ্রাম এইটুকু অবধি তোমাকে ভালো করে বুঝতেই হবে। এই এক্সপায়ার্ড এয়ার, তাহলে এটাকে যদি টোটাল এয়ার বলি, এখানে তুমি লিখে রাখতে বলো, এখানে হচ্ছে PO2 কত হচ্ছে না 159, PCO2 কত হচ্ছে না 0.3 মিলিমিটার অফ Hg এয়ারে। এবার যখন ইন্সপায়ার্ড হচ্ছে তো 159টা 104 হলো অক্সিজেন,
আর যখনই আমি ছাড়ছি, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 0.3, কিন্তু ভেতরে তখন কত 40। গুড। তাহলে এখানে যেহেতু 40, এবার এখান থেকে জালক গেছে, জালকটা যাচ্ছে, তাহলে এখানে পালমোনারি আর্টারি বলতে হার্ট থেকে যাচ্ছে। হার্টের এটা হচ্ছে, এটা কি বলি আমরা, অরিকেল। অরিকেলের এটা কোন দিকে আছে, রাইট অরিকেল, রাইট ভেন্ট্রিকেল, লেফট অরিকেল, লেফট ভেন্ট্রিকেল। তাহলে ভেন্ট্রিকুলার পার্ট, আমরা জানি ভেন্ট্রিকুলার পার্ট হচ্ছে অরিজিন করে কি, আর্টারি। আর তোমার হচ্ছে অরিকেল পার্ট কার থেকে অরিজিন হচ্ছে, ভেইন থেকে। বেশ, এর সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই, বলে রাখলাম, মনে পড়লো বলে দিয়ে দিলাম। এবার ঘটনা হচ্ছে পাম্প করছে কে, পাম্প করে সবসময় রক্ত বেরোয় কোথার থেকে, আর ভেন্ট্রিকেল থেকে। এই ভেন্ট্রিকেল থেকে বেরিয়ে কোথায় যায় না, ফুসফুস, লাঙে যায়। এই যে ফুসফুসটা আছে, মনে করো এখানে ফুসফুসটা আছে, লাং, এই লাঙে গিয়েছিল, ঠিক আছে, সেই লাঙের ভেতরে যে যাচ্ছে এটাই লাং। তাহলে এটা বড় লাঙের একটা অংশ এটা। তাহলে এখান থেকে কি হয়েছে না, কার্বন ডাইঅক্সাইড যুক্ত তোমার অক্সিজেন কম সম্পন্ন ব্লাড, সেই জন্য পালমোনারি আর্টারির মাধ্যমে, আমরা জানি আর্টারি থেকে সব সময় শুদ্ধ রক্ত প্রবাহিত হয় এক্সেপ্ট পালমোনারি আর্টারি, আর ভেন থেকে সবসময় অশুদ্ধ রক্ত প্রবাহিত হয় এক্সেপ্ট পালমোনারি ভেন। তাহলে ফুসফুস যদি, এটা ভালো করে বোঝা, এই ফুসফুসে যদি হার্ট থেকে কোনো নালীর মাধ্যমে যখন রক্ত ফুসফুসে প্রবেশ করে, সেটা কি হবে, আর্টারি হবে। তাহলে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, আর এখান থেকে যখন প্রবেশ করবে সেটা ভেন হবে, সেটা O2 যুক্ত হবে। এটা হচ্ছে ব্যতিক্রম। আর সব ক্ষেত্রেই কিন্তু আমাদের জানা আছে, সেটা আমরা জানি প্রত্যেকেই। তো এখানে কি, এখানে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কী হবে, কার্বন ডাইঅক্সাইডের প্রেশার সবসময় বেশি হবে, কারণ এই ব্লাডটা এসছে কোথা থেকে, এই ব্লাডটা এসছে তোমার টিস্যু থেকে এসছে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড প্রেশার কত, 45, অক্সিজেন কত, 40। তাহলে নিঃসন্দেহে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বেরোবে, অ্যালভেলতে যাবে, আর অক্সিজেন যেহেতু কম, এইখান থেকে অক্সিজেন প্রবেশ করবে, অক্সিজেন্টেড ব্লাড হবে, অক্সিজেন ব্লাড পালমোনারি ভেন থেকে হার্টে যাবে, হার্ট পাম্প করবে, পাম্প করে টিস্যুতে যাবে। এইবার ঘটনা হচ্ছে টিস্যু থেকে আবার ক্যাটাবলিক রিয়াকশন হবে, কার্বন ডাইঅক্সাইড এখানে কী হবে, এখানে 95 মিলিমিটার এইচজি তোমার হচ্ছে অক্সিজেন, যেন অক্সিজেন প্রবেশ করবে, আর এই টিস্যুতে হচ্ছে তোমার হচ্ছে 40 মিলিমিটার কার্বন ডাইঅক্সাইড এইচজি। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এখান থেকে কী করবে না, এইগুলা, সরি, 40 মিলিমিটার এইচজি হচ্ছে তোমার এই আর্টারিতে, আর টিস্যুতে হচ্ছে 45 মিলিমিটার এইচজি, সেই জন্য কার্বন ডাইঅক্সাইড বেরোবে। এটাই এই কাহিনীটাই ঘটবে, এটা পরপর সাইক্লিক অর্ডারে চলবে। এইটাকে ভালো করে বুঝবে, এটার থেকে কিন্তু এনসিআরটির থেকে আসবে। এখানে আমি এক্সট্রা যেটা দিয়েছি সেটা হচ্ছে মানে এইটা সম্ভবত আমার মনে নেই, এই দুটো মানে এক্সট্রা বসেই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আর বাকি সব এক। নেক্সট, ডিফিউশন মেমব্রেন। ডিফিউশন মেমব্রেন, রেসপিরেটরি মেমব্রেন আগে বলেছি এক, কি বলছি, মেড আপ অফ 3 মেজর লেয়ার। আগে আলোচনা হচ্ছে কি, স্কোমাস এপিথেলিয়াম অফ অ্যালভিওলাই, এন্ডোথেলিয়াম অফ ক্যাপিলারি, অ্যান্ড ইন বিটুইন দেম বেসমেন্ট মেমব্রেন প্রেজেন্ট। কারণ যে কোনো আবরণী কলাতে বেসমেন্ট মেমব্রেন থাকতেই হবে। আবরণী কলার বিশেষ বৈশিষ্ট্য, বেসমেন্ট মেমব্রেন না থাকলে সেটা আবরণী কলাই না, সেটা স্ট্রেটিফাইড হতে পারে, কলমনার হতে পারে, তোমার ছদ্ম হতে পারে, যাই হোক না কেন, তাদের থাকতেই হবে বেসমেন্ট মেমব্রেন, মাথায় রেখো। তাহলে এই দুটোই তাহলে বেসমেন্ট মেমব্রেন থাকবে, এই দুটোর মধ্যে থাকতে হবে। তাহলে কি বলা হলো, এই দুটোর মধ্যে। তাহলে বেসমেন্ট মেমব্রেন কী দিয়ে তৈরি, কম্পোজড অফ থিন বেসমেন্ট মেমব্রেন সাপোর্টিং অ্যাসকোয়াস এপিথেলিয়াম and basement membrane surrounding the single layer of endothelial cell of capillaries. In between them, total thickness of diffusion membrane is less than 1 millimeter, সেটাও
1 মিলিমিটার 0.1 মিলিমিটার হতে পারে, 0.2, 0.5, পয়েন্ট কত 9, ঠিক আছে, যা হোক আমি জানি না কত, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। তো ও বলে রেখেছে 0.1, এবং এটা কীরকম দেখতে হবে, এটা হচ্ছে অ্যালভিওলার ক্যাপাসিটি, তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যাপিলারি, তাহলে এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, আর এটা হচ্ছে কি এন্ডোথেলিয়াম, মানে স্কোয়ামাস এপিথেলিয়ামের আরেকটা পার্ট এন্ডোথেলিয়াম। আর এদের মাঝখানে দুটোর বেসমেন্ট মেমব্রেন যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করবে, এই যে মাঝখানে যুক্ত হয়ে তৈরি বেসমেন্ট মেমব্রেন তৈরি করবে। এইটাই হচ্ছে তোমার এই যে এরিয়াটা, এই যে পার্টটা, এই পার্টটাই এই যে এর মধ্যে বেসমেন্ট মেমব্রেন থাকবে, এই পার্টটাই হচ্ছে ডিফিউশন মেমব্রেন, বা আমরা কি বলতে পারি রেসপিরেটরি মেমব্রেন। ক্লিয়ার আছে, যাই বলুক না কেন। Therefore, all factors in our body are favorable for diffusion of oxygen from alveoli to tissue and that of CO2 from tissue to alveoli. মানে একটুখানি লাইন একটা সেন্টেন্সের মধ্যে অনেক কথা বলে দিয়ে গেল। অল ফ্যাক্টরস, কী ফ্যাক্টরস আছে, টেম্পারেচার ফ্যাক্টর হতে পারে, 2,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড হতে পারে, হেলডেন এফেক্ট হতে পারে, তোমার ক্লোরাইড শিফট হতে পারে, তোমার পরপর বলে যাচ্ছি আমি, বোর এফেক্ট হতে পারে, কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন হাই হতে পারে, অক্সিজেন কনসেন্ট্রেশন হাই হতে পারে, পিএইচ লেভেল হাই হতে পারে, লো হতে পারে। এই সমস্ত যে কন্ডিশন বা ফ্যাক্টরস, এই ফ্যাক্টরসগুলো এক এক জায়গায় এক এক রকম। যদি অ্যালভিওলাইতে প্রেশার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হাই হবে, আর টিস্যু লেভেলে হয়ে যাবে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হাই হবে, অক্সিজেন কম হবে। ঠিক টেম্পারেচার লো হয়ে যাবে কোথায় না অ্যালভিওলার লেভেলে, আর হাই হয়ে যাবে কোথায় না টিস্যু লেভেলে। আবার মনে করো তোমার পিএইচ লেভেল যদি বলা হয়, তাহলে পিএইচ লেভেল মানে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হবে, কার্বন ডাইঅক্সাইড যেখানে বেশি সেখানে পিএইচ লেভেল কম হবে, আর কার্বন ডাইঅক্সাইড যেখানে বেশি সেখানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কম হবে। কারণ 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 CO2 প্লাস H2O এইটা দুটোকে যুক্ত করে কার্বনিক অ্যানহাইড্রেজ, যেটা মেইনলি 99% কার্বনিক অ্যানহাইড্রেজ কোথায় থাকে, আরবিসির মধ্যে থাকে, আর বাকি কিছুটা অংশ থাকে যে তোমার প্লাজমাতে। এরা কি করে, H2CO3 অ্যাসিড তৈরি করে, যেটাকে ভেঙে দেয়, আবার কার্বনিক অ্যানহাইড্রেজ ভেঙে দিয়ে কী করে H প্লাস প্লাস HCO3 মাইনাস। এই যে H প্লাস আয়ন, তার মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে পরে H প্লাস আয়নের পরিমাণ বাড়বে, আর H আয়নের পরিমাণ বাড়লে পরে পিএইচ কী হবে, পিএইচ ডাউনওয়ার্ড হবে। এই যে ফ্যাক্টরগুলোর কথা কিন্তু এখানে বলে গেল, খুব সিম্পলভাবে চালাকি করে বাচ্চাদের বোকা বানিয়ে, যাতে তোমরা বেশি বেশি করে মাস্টারমশাইয়ের হেল্প নাও। অথচ আমাদের বাংলা মিডিয়ামের যে বইগুলোতে তাতে কিন্তু এগুলো ডিটেলস বলানো আছে, সেই জন্য বাংলা মিডিয়ামে সত্যি কথা বলতে মাস্টারমশাইদের হেল্প খুব কম নিতে হয়, কিছু কিছু জায়গায় তো অবশ্যই নিতে হয়। কিন্তু এই এনসিইআরটি, আইসিএসসি এবং সিবিএসসির বইগুলো এইভাবেই লেখা। তোমরা বড় হও, এর পিছনে অনেক কারণ আছে, সেগুলো এখানে তো বলা সম্ভব না, এর পিছনে অনেক কারণ আছে, সেটা তোমরা জানতে পারবে। নেক্সট হচ্ছে কি এক্সচেঞ্জ অফ গ্যাস আউট অফ এনসিইআরটি। এই ডায়াগ্রামটা খুব ভালো করে দেখবে, ঠিক আছে। এখানে কি বলেছি এক্সচেঞ্জ, আমি পরে দেখাচ্ছি। এই ওপরের লেভেলটা হচ্ছে কি অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিওলাই অ্যান্ড ব্লাড ক্যাপিলারিজ, আর নিচেরটা হচ্ছে কি অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ বিটুইন রেসপিরেটরি মেমব্রেন অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড আরবিসি। দুটোই কিন্তু তোমার হচ্ছে অ্যালভিওলার পজিশনে দেখানো হয়েছে, মানে লাঙের ভিতরেই দেখানো হচ্ছে। এইবার আমি পরপর আসি, দেখো এটা হচ্ছে অ্যালভিওলাই, দেখতেই পাচ্ছি, বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। অ্যালভিওলাস। তো বাইরের প্রেশার কত, কার্বন ডাইঅক্সাইড 0.3, এগুলো ভালো করে দেখবে। তাহলে প্রেশার বাইরে এত আছে, ভেতরে কত আছে অ্যালভিওলের দেখো, সব লেখা আছে। কার্বন ডাইঅক্সাইড কত, সব লেখা আছে, কিন্তু সব ভালো করে বুঝতে হবে। তাহলে 4 ml CO2 দেয় পার 100 ml, সব অ্যাবজর্ব করে। আমি যা যা এতক্ষণ বলে এসেছি সব পাবে। ডিঅক্সিজেনেটেড ব্লাড, তার মানে কোথা থেকে আসছে, হার্ট থেকে আসছে।
এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, কোথায় যাবে? হার্টে যাবে। ক্লিয়ার? তাহলে এটা নিঃসন্দেহে ভেন পার্ট ক্যাপিলারির, এটা ক্যাপিলারি যদি মাঝখান ধরি এটা হচ্ছে ভেইনের পার্ট, আর এটা হচ্ছে আর্টারি পার্ট, সেই জন্য ক্যাপিলারি আর্টারি বলা হয়েছে, এখানে ভেইন বলা হয়েছে। টুয়ার্ডস হার্ট ও টু, খুব সুন্দর ডায়াগ্রাম, মানে কল্পনা করা যায় না। এবং তোমাদের বলে দিই, এই ডায়াগ্রামটাকে আমি নিয়েছি একটা বাংলা মিডিয়ামের বই থেকে, এবং সেই বাংলা মিডিয়ামের বই থেকে নিয়ে সেটাকে মডিফাই করে আমি কিন্তু সমস্ত লিখে দিয়েছি। ঠিক একইভাবে তুমি অক্সিজেন এন্টার, এগুলো পড়ো, এগুলো দেখো, পড়ো, না বুঝতে পারলে বলো। আমি অনেক আলোচনা করে নিয়েছি। কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের প্রেশার কত এখানে হবে, 15 ml যদি অক্সিজেন নেয় তাহলে এখানে কত, এখানে হচ্ছে 20 ml, 20 ml, দেখে সব সুন্দরভাবে লেখা আছে। তাহলে এখান থেকে 5 ml অক্সিজেন যাচ্ছে, বেরোচ্ছে। ঠিক একইভাবে 4 ml কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এখানে 48 ml ছিল, আর এখানে কত ছিল, এখানে 52 ml কার্বন ডাইঅক্সাইড। সব লেখা আছে, কিন্তু যেগুলো যেগুলো নেই সেটা একদম সমস্ত কিছু। এরপরে আমরা কোন লেভেলটা দেখবো না, এরপরে যে ডায়াগ্রামটা দেখবো, এই ডায়াগ্রামটা দেখব। এর পরের যে ডায়াগ্রামটা আমরা দেখব সেটা হচ্ছে এইখানে এই রেসপিরেটরি মেমব্রেন আর অ্যালভিওলাতে কীভাবে যাচ্ছে। ক্লিয়ার? সেটা আমরা দেখি। দেখো, এইটা হচ্ছে আরবিসি, বুঝতেই পারছো, তার মানে এটা হচ্ছে ব্লাড প্লাজমা। তাহলে এটা হচ্ছে ব্লাড প্লাজমা, এখানে প্লাজমা, ব্লাড প্লাজমা, বিপি। তাহলে এটা ক্যাপিলারি ওয়াল, এই যে এন্ডোথেলিয়াম, তার বেসমেন্ট মেমব্রেন, ইন্টারস্টিশিয়াল স্পেস থাকা উচিত। তারপরে থাকছে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এবং তোমার এপিথিলিয়াম, মেইনলি হচ্ছে স্কোয়ামাস এপিথিলিয়াম, এবং তারপর হচ্ছে সারফেক্টেন্ট সেল। সারফেক্টেন্ট সেলটা কি, টাইপ 2 সেল, আগের দিন পড়িয়েছি। এবার কি হচ্ছে না, এখানে তোমার হচ্ছে দুভাবে ভাগ হয়, ট্রান্সপোর্ট হয়। 5 ml এসছে, 5 ml 4.5 ml আরবিসির মাধ্যমে যায়, আর 0.5 ml প্লাজমার মাধ্যমে। কারণ 97% O2 আরবিসির মাধ্যমে যায়, আর অনলি 3% ব্লাড প্লাজমার মধ্যে যায়। সেই জন্য পার্সেন্টটা আমার মন গড়া এটা দিয়ে দিয়েছি। যদি কোনো সময় আসে তুমি কিন্তু ক্যালকুলেশন করলে তাই হবে। এখানে প্রেশার করতে 90, অক্সিজেন 95 mm, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার 45। এখানে কার্বন ডাইঅক্সাইড কত, 40। তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাতে যাবে, এখানে কত, 104, এখান থেকে এটা যাবে। একদম ক্লিয়ার, এত সুন্দরভাবে বোঝানো হয়েছে, পরে কোনো অসুবিধা থাকা উচিত নয়। ভালো করে পড়ো। নেক্সট আমরা যেটা পড়বো, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বলতে আমরা দুটো গ্যাসই বুঝি, একটা হচ্ছে O2 অ্যান্ড অ্যানাদার হচ্ছে CO2। এই দুটোই আমরা ট্রান্সপোর্ট করবে। তাহলে গ্যাসেস ট্রান্সপোর্ট করছে। আগে এনসিআরটি লাইন পড়ো, ব্লাড ইজ দ্য মিডিয়াম অফ ট্রান্সপোর্ট। ব্লাড ছাড়া কী হবে বাবা? মানুষের ক্ষেত্রে ব্লাড ছাড়া তো অন্য কিছু আর নেই, যে জল নেই যে তার মধ্যে দিয়ে আসবে। তাহলে ব্লাড ইজ দ্য মিডিয়াম অফ ট্রান্সপোর্ট অফ ফর অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। অ্যাবাউট 97%, যেটা বলছিলাম 97% O2 আরবিসির মধ্যে যাচ্ছে, কী হিসাবে যায়, অক্সি হিমোগ্লোবিন হিসাবে যাবে, অক্সি হিমোগ্লোবিন ইন ব্লাড, অ্যান্ড রিমেইনিং 3% ডিজলভ অ্যাজ ফিজিক্যাল সলিউশন হিসাবে যাবে। এবার এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন এইচবি, এই হিমোগ্লোবিনের 4টে হাত আছে। ফেরিক আয়ন +2 অবস্থায় থাকে। এখানে কিন্তু কখনোই হিমোগ্লোবিন অক্সিডাইজড হয় না, অক্সিজিনেশন হয়। অক্সিডাইজড হয় O3, ওজন যদি হয় তবেই অক্সিডাইজ হয়। অক্সিডাইজ হলে পরে কিন্তু কখনো বহন করতে পারতো না। অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, এবং এটা এই হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হওয়ার সময় 4টে হাতে, তাহলে কটা যুক্ত করতে হবে না, 4টে। 4O2 যুক্ত করার ক্ষমতা থাকে একটা হিমোগ্লোবিন। তাহলে আমরা লিখতে পারি HbO2 4। এটা হচ্ছে স্যাচুরেশন অবস্থায় হিমোগ্লোবিনের। তাহলে প্রথমে হচ্ছে আনস্যাচুরেট হবে, HbO2 মানে দুটো হবে, তারপরে হচ্ছে 3টে হবে, তারপরে 4টে হবে। তাহলে এইটুকু অবধি বুঝতে পারলাম। আমি দেখাবো, সমস্ত কিছু দেখাবো। নিয়ারলি 23 to 20 অ্যাকুরেটলি 23% হয়।
কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের 100%-এর মধ্যে 23%, কিন্তু তুমি 23% জেনে রাখো, কিন্তু যদি পরীক্ষায় আসে এনসিআরটি বলছে 20 থেকে 25, তার গড় হয় 23%-ই অ্যাকুরেট হওয়া উচিত। এটা হচ্ছে আরবিসির মধ্যে দিয়ে যায়, কী হিসাবে যায়, কার্বামিনো হিমোগ্লোবিন, অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের সঙ্গে কার্বন যুক্ত হয় কার্বামিনো অ্যামাইনো অ্যাসিড, কার্বামিনো হিমোগ্লোবিন, ঠিক আছে, এই যে হচ্ছে তার সংকেত কার্বামিনো হিমোগ্লোবিন। হয় না 70%, তাহলে ওখানে গেল হচ্ছে 25 বা 20 যাই গেল, 70% বাইকার্বনেট। বাইকার্বনেট কোথায়, আরবিসির মধ্যে দিয়ে যাবে, সব সময় আরবিসির মধ্যে যাবে, মানে ব্লাড প্লাজমা দিয়ে তৈরি হয়ে ঢুকবে, আবার অ্যালভিওলাইতে গিয়ে আবার আবার ব্লাড প্লাজমা চলে আসবে। কী হিসাবে যায়, সোডিয়াম বাইকার্বনেট হিসাবে ঢোকে। সোডিয়ামটা কোথা থেকে, NaCl ভেঙে হয়, রক্তের মধ্যে NaCl থাকে, এই পড়বো হ্যাঁ, NaCl থাকে, এই NaCl ভেঙে কি হয়, এর সঙ্গে বাইকার্বনেট যুক্ত হয়, বাইকার্বনেট এই CO3, আর এই Cl ক্লোরাইড শিফট করে কার সঙ্গে না, বাইকার্বনেট যখন বাইরে বেরিয়ে যায় ক্লোরাইড ঢোকে, ক্লোরাইড শিফট হয় কোথায়, টিস্যু এন্ডে, আর রিভার্স ক্লোরাইড শিফট হয় কোথায়, অ্যালভিওলার এন্ডে। ক্লিয়ার? এটাকে হামবার্গার ফেনোমেনা বলে। সব কটা জিনিসকে মনে রাখতে হবে বাবা, কিচ্ছু করার নেই। তোমার এনসিআরটিতে আছে কি না আছে দেখা যাবে না, প্রচুরবার কোশ্চেন পড়েছে, তোমাদের সময় পড়বে, এটা ধরে নিয়ে এগোতে হবে। ক্লিয়ার? আর 7%, তাহলে কি 23% আরবিসি বাই কার্বমিনো হিমোগ্লোবিন, 70% বাইকার্বনেট, সেটাও যায় হচ্ছে আরবিসির মাধ্যমে, এবং 7% অনলি কার্বন ডাইঅক্সাইড ডিজলভ স্টেট ফিজিক্যাল সলিউশন হিসাবে জলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? বেশ, এই ডায়াগ্রামটা এনসিআরটির না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। ট্রান্সপোর্ট হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। আমরা কিন্তু সেই রেসপিরেশন পার্টগুলো পড়ছি, এখন ট্রান্সপোর্টের পার্টে যাচ্ছি, হ্যাঁ, 3 নম্বর পার্টে। তো এখানে ব্লাডের মধ্যে যাচ্ছে কি, এটা হচ্ছে কোথায় না, অ্যালভিওলাই পজিশনে আছে, ভালো করে বোঝো। অ্যালভিওলাইতে কি অক্সিজেন ঢুকেছে, দুটো পার্টে যায় বলেছি, 97% আর 3%, দেখো সলিউট হিসেবে আসছে 3%, আর মেইন হচ্ছে আসছে কিসের হিসাবে না, অক্সিহিমোগ্লোবিন হিসাবে, বোঝার চেষ্টা করো। এবার এখানে এসে এই আরবিসির মধ্যে দিয়ে এটা হচ্ছে টিস্যু, এটা হচ্ছে টিস্যু এরিয়া। টিস্যু এরিয়াতে প্রেশারের ব্যাপারটা এখানে আলোচনা করছি না, কিন্তু বুঝেই গেছো, অক্সিজেন ঢুকছে, ঠিক আছে। আর এখান থেকে 3 রকম পদ্ধতিতে 70%, 23% এবং 7%। 73% কী হিসাবে যাবে, বাইকার্বনেট হিসাবে যাবে, কার মধ্যে, আরবিসির মধ্যে। 23% কি, কার্বামিনো হিমোগ্লোবিন হিসাবে যায়, কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে যাবে আরবিসির মধ্যে। 7% ডিজলভ হিসাবে যাবে, এবং এখানে গিয়ে আলটিমেট ডিজলভটা তো ভেঙেই আসলো, ডিজলভটা তো এখানে গিয়ে তোমার হচ্ছে কার্বনিক অ্যাসিড ভেঙে CO2 বেরিয়ে যাবে। এখানে হচ্ছে হেলডেন এফেক্ট হয়ে যাবে, এটা হচ্ছে হেলডেন এফেক্ট। আর এখানে যেখানে পাচ্ছে বোর এফেক্ট, হেলডেন এফেক্ট। তো এগুলো কি আমি আস্তে আস্তে বুঝতে পারবো, সব বোঝাবো আমি। তো এখান থেকে যে ভেঙে আসছে, দেখো কার্বনিক অ্যাসিড ভেঙে বাইকার্বন, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে যাবে, হিমোগ্লোবিনও এখানে আসবে, কারণ কি এখানে অক্সিজেন কনসেন্ট্রেশন বেশি, সেই জন্য ভেঙে যায় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বনিক অ্যাসিড। আবার এখানে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেশি, সেই জন্য বোর এফেক্টের মাধ্যমে রাইট দিকে শিফট করবে তোমার হচ্ছে গ্রাফ, সেটাও আসবো। তো সেই জন্য দেখা যাবে যে এটা এখানে হচ্ছে অক্সিজেন ডিসোসিয়েশন হবে, অক্সিজেন ডিসোসিয়েশন দেখা যাবে, আর এখানে কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েশন হবে। নেক্সট, টিস্যু লেভেলে ইন্টারনাল রেসপিরেশন, এটা তোমার এখানে পড়ার ঠিক নয়, তবুও টিস্যু ক্যাপিলারিটি না বুঝলে হবে না। ফ্রম হার্ট, ভালো করে বোঝো, হার্ট থেকে আসছে ব্লাড, ব্লাড যদি আসছে তার প্রেশার কি থাকবে, কত ml থাকবে, অক্সিজেন পুরোটা লেখা আছে। সেই ব্লাডে পার্টে মানে আর্টারিয়ালে কত থাকবে CO2, তার
কত এমএল থাকবে হচ্ছে 100 এমএল, খুব সুন্দরভাবে লেখা আছে, ভুলো না কিন্তু। এবার এটা কি, এটা হচ্ছে তুমি মনে করো একটা সেল, দিস ইজ সেল, টিস্যুও ধরতে পারো, সেখান থেকে বেরিয়ে যাবে কেন, এখানে বেরোবে কি, বেরোবে না এখানের মধ্যে আছে কি প্রেশার অফ অক্সিজেন, একদম এই অবস্থা থাকছে। আমি টিস্যুটাকে ধরে নিয়েছি, টিস্যু হিসাবে এখানে লেখা আছে, তাহলে 15 এমএল, তাহলে 4 এমএল এর মধ্যে প্রবেশ করলো অক্সিজেন, আর এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 45, তাহলে এই যে 4 এমএল, এখানে 5 এমএল ঢুকলো টিস্যুতে, আর এখান থেকে 4 এমএল বেরিয়ে গেল, সরি 4 এমএল CO2 বেরোবে। সেই জন্য এখানে প্রেশার কত আছে না 40 অক্সিজেনের, আর এটা হচ্ছে 45, তাহলে এ কত বহন করে যাচ্ছে 4 এমএল ছাড়বে বলে, তার মানে এর হচ্ছে এখানে কত 52 এমএল, 52 এমএল আছে। ক্লিয়ার? এটা ভালো করে বুঝো, এত সুন্দর করে তৈরি করা তোমাদের জন্য। নেক্সট আমরা যেটা ঢুকবো ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, তারপরে আমরা যাব ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড। ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, হিমোগ্লোবিন ইজ এ রেড কালার আয়রন কন্টেইনিং পিগমেন্ট, আমাদের সবার জানা, প্রেজেন্ট ইন আরবিসি। অক্সিজেন ক্যান বাইন্ড উইথ হিমোগ্লোবিন ইন এ রিভার্সেবল ম্যানার, মানে হিমোগ্লোবিন প্লাস O2, এটা যেমন এটা তৈরি করতে পারে HbO2, ঠিক একইভাবে এটা আবার ভাঙতেও পারে, সেরকম হচ্ছে রিভার্সেবল ম্যানার। ঠিক এইখানে যদি 4 ধরি তাহলে এটাও 4 হবে, তখন HbO2 4, স্যাচুরেশন অবস্থায় এসে গেছে। 1 ভালো করে বোঝো, হিমোগ্লোবিন রিভার্সেবল ম্যানার যাবে, অক্সিহিমোগ্লোবিন তৈরি করবে, এটা আমরা বুঝে গেছি। 1 হিমোগ্লোবিন মলিকুল ক্যান ক্যারি ম্যাক্সিমাম 4 মলিকুল অফ অক্সিজেন, তাহলে এখানে 4 মলিকুল অফ অক্সিজেন আমরা দেখালাম, কারণ তার হচ্ছে দুটো আলফা এবং দুটো বিটা চেইন থাকে, এবং সেখানে 4টে এফি থাকবে। ক্লিয়ার? বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন ইজ প্রাইমারি রিলেটেড টু পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। তাহলে বাইন্ডিং অফ অক্সিজেন কিসের উপর নির্ভর করে? পার্শিয়াল প্রেশার যত বেশি হবে তত, পার্শিয়াল প্রেশার যদি কম হয় তাহলে HbO2 তৈরি হবে, তার থেকে যদি বেশি হয় Hb2 হবে, তার থেকেও যদি বেশি হয় Hb এরকম 2 দিয়ে দিই 3O2 হবে, তার থেকেও যদি বেশি হয় তখন হয়ে যাবে স্যাচুরেশন। তাহলে এই তিনটে হচ্ছে আনস্যাচুরেটেড কন্ডিশন, আর যখন প্রেশার বেশি তখন একদম কী হবে HbO2 হোল 4। ক্লিয়ার? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এই লাইনটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, প্রচণ্ড ইম্পর্টেন্ট লাইন না। এখানে কিন্তু অনেক কথা বলা আছে, যে কথা বলা নেই সেটাও আমি কিন্তু ব্র্যাকেটে বলে দিয়েছি। মানে অক্সিজেনের সঙ্গে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিন কেন যুক্ত হবে তার কতগুলো ফ্যাক্টর কাজ আছে। কি কি? পার্শিয়াল প্রেশার অফ CO2, তাহলে আমি লিখি এখানে পার্শিয়াল প্রেশার অফ CO2 কী হবে? কম হবে। হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন H+, কত হবে? কম হবে। টেম্পারেচার কী হবে? কম হবে। আদার্স ফ্যাক্টরস, আমি আদার ফ্যাক্টরটা পরে আসছি, হুইচ ক্যান ইন্টারফেয়ার দিস বাইন্ডিং, দ্যাট ইজ অক্সিজেন টু উইথ হিমোগ্লোবিন। তাহলে অক্সিহিমোগ্লোবিন হতে বাধা দেয় এইটুক বলছে এনসিআরটি। কী কী? পার্শিয়াল প্রেশার যদি ইনক্রিজ করে বাধা দেবে, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি বেশি হয় বাধা দেবে, টেম্পারেচার যদি বেশি হয় বাধা দেবে। তাহলে এইগুলো বাধা দেবে অক্সিহিমোগ্লোবিন তৈরি করতে। আর কে কে বাধা দেবে? এবার আসছি, হাই CO2, হাই মানে সরি এখানে পি হবে একটা PCO2,
লো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, হাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যেমন বাধা দেবে, লো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বাধা দেবে, হাই কনসেন্ট্রেশন বাধা দেবে হাইড্রোজেন আয়ন, লো পিএইচ বাধা দেবে। তার মানে কি, লো পিএইচ মানে কার্বন ডাইঅক্সাইড বেশি হয়েছে। হাই টেম্পারেচার বাধা দেবে, হাই 2,3 ডাইফসফোগ্লিসারাইড, এইগুলো কি হাই আল্টিটিউডে বা এক্সারসাইজ করলে পরে এইটা আমাদের তৈরি হয়। তখন আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে এটা আমরা তাও গ্রহণ করতে পারি, ফিটাল মোটে নেবে না, ফিটাল একে রিফিউজ করে, সেই জন্য ডাবল বোর এফেক্ট হয়, এটা একটা কারণ, পরে দেখবো আমরা। তাহলে 2,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড হোয়েন অ্যালটিটিউড হুইচ ক্যান ইন্টারফেয়ার, এগুলো বাধা দেয় অক্সিজেন, তাহলে এর ঠিক বিপরীত হলে পরে বাধা দেবে না। এবং কার্বন ডাইঅক্সাইডের যে যুক্তকরণ সেটা কী হবে, ঠিক একই জিনিস, অক্সিহিমোগ্লোবিন তৈরি হতে যা বাধা দেবে সেইগুলোই কার্বোমিনো হিমোগ্লোবিন হতে সাহায্য করবে, আবার কার্বোমিনো হিমোগ্লোবিন হতে যেটা সাহায্য করবে এটা হতে সেটা বাধা দেবে, সেম ব্যাপার। এ সিগময়েড কার্ভ ইজ অবটেইন নাও, এবার ঠেলা বোঝো। আমি তাহলে এখানে একটা কার্ভ তৈরি করি আপাতত, এটা এক্স যদি হয়, এটা ওয়াই যদি হয়, দুটো পার্ট। একটা হচ্ছে এটাকে আমি এটা করবো কি, HB পার্সেন্টেজ অফ স্যাচুরেশন, কী হারে স্যাচুরেশন হচ্ছে, আর হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ O2 এদিকে বাড়বে। তাহলে বলছে এরকম একটা সিগময়েড কার্ভ হবে, ঠিক আছে, সিগময়েড কার্ভ হবে। এবার এখান থেকে 10, 20, 30 করে একটা 50-এর জায়গায় রাখি, এটা 50, এটা হচ্ছে 100-র জায়গায় রাখি, এইটা না, এইটা এখানে স্যাচুরেশন হবে তো, যাই বুঝতে পারলেই হলো। আবার এইখানেও মোটামুটি 100 যদি হয়, তো দেখা যাবে যে এই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এই সোজা একটা কার্ভ হবে, সেটা হচ্ছে 25। সেই জন্য 25 পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এইটাকে ধরা হয় P50 ভ্যালু। কি, এটা কিন্তু বুঝতে হবে, কারণ এই P50 ভ্যালু মানে কি, যত অক্সিজেন স্যাচুরেট হতে পারে তার অর্ধেক হয়েছে পার্সেন্টেজ, সেটা হচ্ছে P50 ভ্যালু। এই P50 ভ্যালুর মান বাড়ে কমে, কখন বাড়বে, যদি এই কার্ভটা এই ডান দিকে চলে আসে তাহলে বাড়বে, যদি এই কার্ভটা এদিকে চলে যায় তাহলে কমবে, তাই তো। এবার লেফট সাইড রাইট সাইডের ব্যাপারটা আমরা বুঝবো, খুব ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, যেটা আমাদের খুব মন দিয়ে শোনো, কোনো দিকে খেয়াল করো না, কাউকে এখন পড়ানোর দরকার নেই, নিজে পড়ো, নিজে বোঝো। Sigmoid curve is obtained when percentage of saturation of hemoglobin with oxygen is plotted against কোথায়, partial pressure of oxygen. The curve is called oxygen dissociation curve। কি বলা হচ্ছে, oxygen dissociation curve, ODC, বা oxygen hemoglobin dissociation curve, OHDC, and is highly useful in studying the effect of factors, কী ফ্যাক্টর, লাইক পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এক্সেট্রা, আরও অনেক আছে, আগে আলোচনা করেছি, পরেও আলোচনা করব, অন বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন। তাহলে এই যে সিগময়েড কার্ভটা যেটা তৈরি হচ্ছে সেটা লেফট সাইডে মুভ করতে পারে, রাইট সাইডে মুভ করতে পারে, কিসের উপর ডিপেন্ড করবে না, ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, কোন ফ্যাক্টর কোন জায়গায় আছে, ক্লিয়ার। নেক্সট, ইন অ্যালভিওলাইতে কার্ভটা কী হবে সেটা আমরা বুঝবো। অ্যালভিওলাইতে মানে কি, সেখানে অক্সিজেনের প্রেশার কি হাই হবে নিঃসন্দেহে, তাহলে এইটা যদি নর্মাল, এই যদি কার্ভটা হয় নর্মাল কার্ভ, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। তাহলে আমরা এবার দেখব যে অ্যালভিওলাইতে কী হবে। অ্যালভিওলাইতে কী বলছে, হাই PO2, লো PCO2,
লেসার হাইড্রোজেন কনসেন্ট্রেশন অ্যান্ড লোয়ার টেম্পারেচার অ্যান্ড দ্য ফ্যাক্টরস, আরও কী কী আছে, লোয়ার পিএইচ, কেন CO2 কমলো মানে পিএইচও কমে গেল, লোয়ার 2,3 ডাইফস, কারণ এগুলো তৈরি হয় কোথায়, কোষে তৈরি হয়, অতএব অ্যালভিওলাইতে নেই। এখানে কি হয় না, অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে জোরে কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েট হয়, সেই জন্য তাকে বলে হেলডেন এফেক্ট। ক্লিয়ার? তাহলে হেলডেন এফেক্ট হবে যদি, এগুলোকে এক্সট্রা মনে রেখো, ঘুরিয়ে ফিরে কোশ্চেন করবে চালাকি করে, হেলডেন এফেক্ট করে। রিভার্স ক্লোরাইড শিফট, মানে রিভার্স ক্লোরাইড শিফট হয় হচ্ছে কোথায়, টিস্যু লেভেলে, তাহলে এখানে রিভার্স ক্লোরাইড শিফট অল আর ফেভারেবল ফর দ্য ফরমেশন অফ অক্সিহিমোগ্লোবিন। তার মানে কি, সেখানে কার্ভটা কোথায় চলে আসবে, এইরকম বাঁ দিকে চলে আসবে। এটা ঠিক হলো না, এটা হলো না একটাই কারণে, মানে মিলতে হবে একই জায়গায়, মিলতে হবে কিন্তু একই জায়গায়, ঠিক আছে, যাই হোক এটাতে আঁকা যাচ্ছে না। তাহলে এটা লেফট সাইডে, তাহলে অ্যালভিওলাইতে লেফট সাইডে, অ্যালভিওলাইতে লেফট সাইডে মুভ করবে, কিন্তু টিস্যু লেভেলে এটা ঠিক অপোজিট হবে। অপোজিট যদি হয় তাহলে সেটা কোন দিকে যাবে না, এটা তখন মুভ করবে এরকম লেভেলে, তাহলে এটা তখন রাইট সাইডে মুভ করবে। ঠিক যা যা ক্রাইটেরিয়া বলেছি তার অপোজিট ক্রাইটেরিয়া। whereas in tissues where low PO2, হাই হচ্ছে প্রেশার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেশি হবে, হায়ার টেম্পারেচার, বডিতে আমাদের হায়ার টেম্পারেচার হয়, লো পিএইচ হবে, কারণ পিএইচটা ডিপেন্ড করে কি, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের উপরে, তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হলে অ্যাসিডিক হবে, সেই জন্য পিএইচটা কমে যাবে, আর হাই হবে 2,3 ডাইফসফোগ্লিসারাইড, তাহলে এটা বোর এফেক্ট, অক্সিজেন ডিসোসিয়েশন কার, অক্সিজেন ডিসোসিয়েট হবে এখানে, আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, অ্যান্ড শিফট টু, এটাকে আমরা কি ক্লোরাইড শিফট হয়, যেটা হচ্ছে ক্লোরাইড শিফট, কারণ ক্লোরাইড বাইকার্বনেট যেহেতু তোমার ইয়ের মধ্যে থেকে ঢুকবে, কি বলে, বাইরের থেকে ঢুকবে, সেই জন্য সেখান থেকে ক্লোরাইড শিফট হয়ে তোমার আরবিসি থেকে ক্লোরাইড বাইরে চলে আসবে, এটাকে হামবার্গার ফেনোমেননও বলে। আর হিমোগ্লোবিন অ্যাডাল্টের ক্ষেত্রে এটা দেখা যাবে। দেখো এইটা কিন্তু হিমোগ্লোবিন অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যাবে, আগেরটা লিখেছিলাম কিনা মনে নেই, হ্যাঁ এটা বলতে ভুলে গেছি, যে অ্যালভিওলাইয়ের যে কন্ডিশনটা সেটা হচ্ছে হিমোগ্লোবিন ফিটালের ক্ষেত্রে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ডাবল বোর এফেক্টে এটা কিন্তু এফেক্টিভ, ঠিক আছে, মনে রাখো কিন্তু। তো এখানে কি হবে, এখানে ডান সাইডে, যখনই ডান সাইডে শিফট করবে কার্ভ, তখনই ডিসোসিয়েশন অপোজিশন, আর ডান সাইডে যখন লেফট সাইডে তোমার সিগমেন্ট কার্ভ যাবে, তখন অ্যাসোসিয়েশন অফ অক্সিজেন, অ্যাসোসিয়েশন অক্সিজেন লেফট সাইড মুভ, ডান রাইট সাইড মুভ করলে পরে, যখন এই নর্মাল, যখন রাইট সাইড হবে তখন ডিসোসিয়েশন অফ অক্সিজেন, যখন তোমার লেফট সাইড হবে অ্যাসোসিয়েশন অফ অক্সিজেন, আর লেফট সাইড হলে অ্যাসোসিয়েশন অফ CO2, আর এখানে ডিসোসিয়েশন অফ CO2। ক্লিয়ার? দিস ক্লিয়ারলি ইন্ডিকেটস, কোনটা, এই কার্ডটা ক্লিয়ারলি ইন্ডিকেট দ্যাট অক্সিজেন গেটস বাউন্ড টু হিমোগ্লোবিন in lung surface, clear, and dissociate in at the tissue. Every 100 ml oxygenated blood can deliver 5 ml of oxygen, এটা আমি হিসাব করে দেখিয়ে দেবো, অক্সিজেন টু টিস্যু আন্ডার নর্মাল ফিজিওলজি, নর্মাল অবস্থায় 5 ml, কি এখানে কিন্তু বলেই দিয়েছে এনসিআরটি নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, তাহলে স্ট্রেনাস এক্সারসাইজ কন্ডিশনে কথা হবে 15 ml, মাথায় থাকে যেন, পরে বলো না যে স্যার এই 15 ml তো এনসিআরটিতে নেই, তাহলে কি হলো ব্যাপারটা, কারণ এক্সারসাইজে অক্সিজেনের বেশি পরি লাগবে স্ট্রেনাস কন্ডিশনে, তখন আমাদের 15 ml যাবে, তাহলে 100 ml কত যায়, 5 ml, মনে থাকে যেন অক্সিজেনের ব্লাড, আর ডিঅক্সিজেনের ব্লাডে কত যায়, 15 ml ছিল, ডিঅক্সিজেনের 15 ml, আর অক্সিজেনের ব্লাডে 20 ml, তাহলে মাইনাস করলে 5 ml কোথায় দেবে না, টিস্যুতে দেবে, আর টিস্যুর থেকে কত 52 ml,
আর 45 ml চলে আসলো, তাহলে কত 4 ml কোথায় দেবে না লাংয়ে ফেলবে কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে O2, এটা হচ্ছে CO2। কোনো কিছুই বাদ রাখিনি। আনস্যাচুরেটেড অবস্থায় কি HB, দেখো এখানে HB4 আছে, সেখানে একটা অক্সিজেন অণু যুক্ত হয়েছে, তারপরে দুটো হয়েছে, তারপরে তিনটে হয়েছে, তারপরে চারটে হয়েছে, এই 8টা। ঠিক আছে, তো সেই হিসাবে এটা দেখবে ইন টিস্যু HbO2 হোল টু ব্রেক ডাউন ইন্টু, এইবার যেটা এখানে বলছি এটা তোমাকে জানতেই হবে। 1 গ্রাম স্যাচুরেটেড অবস্থায়, কিন্তু এই স্যাচুরেটেড অবস্থা, আনস্যাচুরেটেডগুলো না, এই অবস্থায় না, স্যাচুরেটেড অবস্থায় কত ml তোমার O2 বহন করে 1.34, এটাকে মুখস্থ করেই ফেলতে হবে, এটা একদম মানে হয়। তাহলে 1 গ্রাম স্যাচুরেটেড হিমোগ্লোবিন কত ml বহন করতে পারে? 1.34 ml অক্সিজেন। গুড। আর 100 ml ব্লাডে কত থাকে? আমরা ব্লাড টেস্ট করেছি, তখন হিমোগ্লোবিন আমরা দেখেছি বিভিন্ন, নর্মাল থাকে হচ্ছে পুরুষের ক্ষেত্রে 15, এটা থাকা উচিত। তাহলে তাই যদি হয়, তাহলে 100 ml কত হবে? এর সঙ্গে এটা যদি গুণ করি তাহলে দেখবো যে 20.1 ml, 0.1 ml এর কাছাকাছি হয়। তাহলে 100 ml ব্লাড ট্রান্সপোর্ট করে হচ্ছে 20 ml, এটা প্রমাণিত হলো। তাহলে অক্সিজেনেটেড ব্লাড কিন্তু ট্রান্সপোর্ট করবে 20 ml। আর যেটা হচ্ছে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, যেটা এখানে দেখানো হয়েছে এতক্ষণ, যেটা বলে এসেছি, সেটা হচ্ছে কি যে না এইদিকে গেল কি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, আর এটা হচ্ছে হিমোগ্লোবিন স্যাচুরেশনের পার্সেন্টেজ, কত স্যাচুরেট হচ্ছে। এই যদি এখানে 50 ধরি, তাহলে এটা এইখানে যুক্ত হচ্ছে, তাহলে এটা কোথায়? এই সোজা আসবে মোটামুটি এই যে কার্ভটা, এটা হচ্ছে 50। তাহলে এটাকে আমরা বলি কি P50 ভ্যালু। এটাকে বলা হয় কি 50 ভ্যালু না, এই পজিশনে ব্লাড হিমোগ্লোবিনের সঙ্গে 50% হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে। এবার এই P50 ভ্যালু যদি কমে বাড়ে, যদি মনে করো টিস্যু লেভেলে হয়, তাহলে কি আছে? টিস্যু লেভেলে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, তাহলে এই দিকে শিফট করবে, তাহলে এইরকম হবে কার্ভটা। বুঝতে পারলাম? তাহলে এখানে যখন হচ্ছে দেখো টিস্যু লেভেল, তখন 50 ভ্যালু কী হলো? বেড়ে গেল। কোথায় আসলো না এই সোজা, তাহলে এখানে এটা 25 হবে, সরি এটা 25, এটা 10, এটা 20, এটা 30, আর এটা 25, এটা 40, 50, 60, 70, 80, 90, 100। তো সেই হিসাবে যদি ধরি, তাহলে দেখো এখানে কি হলো না মোটামুটি 35 হয়ে গেছে, এটা 35। এই যে P50 ভ্যালু 35 বাড়লো, তার মানে ডিসোসিয়েশন অফ অক্সিজেন হচ্ছে। কিন্তু লাং লেভেলে সেটা কি দেখাবে না, এটা লাংয়ের সময় সেটাকে দেখাবে এরকম হবে। তাহলে এটা কি করলো না লেফট সাইডে গেল, তখন কি হলো না এইখান থেকে দেখা যাবে যে এটা 20, তখন 20-তে নেমে এসছে, তার মানে অ্যাসোসিয়েশন অফ অক্সিজেন, মানে এটা হচ্ছে লাং লেভেলে হয়েছে। ক্লিয়ার? এটাকেই বলা হয়, এই যে ডিসোসিয়েশন হচ্ছে এটাকেই বলা হয় বোর এফেক্ট, কার্বন ডাইঅক্সাইড অ্যাসোসিয়েশন আর অক্সিজেন ডিসোসিয়েশন, দ্যাট ইজ কল বোর এফেক্ট। আর কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েশন অ্যান্ড অক্সিজেন অ্যাসোসিয়েশন কল হেলডেন এফেক্ট। বোঝা গেল? আর হামবার্গার ফেনোমেনা কাকে বলা হয়? কোল্ড শিপকে হামবার্গার ফেনোমেনা বলা হয়। সেই একই কথা এনসিটির বাইরে ইনঅ্যালভেরেতে হাই লো CO2, হাই ওটা লেসার হচ্ছে কনসেন্ট্রেশন,
এটা হবে, টেম্পারেচার হবে, সব যেগুলো আলোচনা করেছি, ফর্মেশন অফ অক্সিগ্লোবিন আর ইন টিস্যুতে ঠিক অপোজিট হবে, ডিসোসিয়েশন অফ অক্সিজেন ফ্রম হিমোগ্লোবিন হবে। তাহলে টিস্যু লেভেলে ডিসোসিয়েশন অফ অক্সিজেন হবে। আর হাই যদি 2-3 দিয়ে অনেক সময় পড়ে, তাহলে হোয়েন অ্যালটিটিউড অ্যান্ড এক্সারসাইজ অকার, সেটা বুঝতে হবে। এখানে মোটামুটি আমি কিছুটা দেওয়ার চেষ্টা করেছি, এটা পড়ে নেবে ওই ডাইফসফোগ্লিসারিক অ্যাসিডের ব্যাপারটা। এখানে এই কার্বন ডাইঅক্সাইডের প্রেশার যদি লো হয়, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন লো হয়, 2-3 ডাইফসফোগ্লিসারিড লো হয়, টেম্পারেচার লো হয়, ফিটাল হিমোগ্লোবিন যদি হয়, তবেই শিফট করবে কোন দিকে না, লেফট সাইডে শিফট করবে, অ্যাসোসিয়েশন অফ অক্সিজেন, ডিসোসিয়েশন অফ কার্বন ডাইঅক্সাইড। আর যদি রাইট দিকে শিফট করে তাহলে হবে হচ্ছে ডিসোসিয়েশন অফ অক্সিজেন এবং বোর এফেক্ট। এখানে আমি লিখতে পারবো এটা বোর এফেক্ট, এটা হেলডেন এফেক্ট, মানে এতক্ষণ যা বলেছি সেগুলো সব কিন্তু বুঝে নিতে হবে। বোর এফেক্টের এখানে বলবো হচ্ছে ক্লোরাইড শিফট, এটা হচ্ছে তাহলে ঠিক অপোজিট হবে, রিভার্স ক্লোরাইড শিফট, তাই না? এবার যেটা হচ্ছে বোর এফেক্ট জিনিসটা কি সেটা একটু বোঝানোর একটা চেষ্টা করি, এটা এনসিইআরটির বাইরে। রাইজিং অফ P50 ভ্যালু, ভালো করে বোঝেন, এই যে P50 ভ্যালুর কথাটা এতক্ষণ আলোচনা করলাম সেটাই। যদি হয় লোয়ারিং ইজ অ্যাফিনিটি অফ অক্সিজেন, তাহলে অক্সিজেনের সঙ্গে অ্যাফিনিটি কমে যাবে, কিন্তু অ্যাফিনিটি বাড়বে কার সঙ্গে, হাইড্রোজেন। আমি একটু লাইনটা পড়ি, একদম ক্লিয়ার হবে। অ্যাজ শোন ইন দ্য গ্রাফটা দেখতে পাচ্ছ, মাঝখানটা হচ্ছে নর্মাল, এটা লেফট সাইডে এসছে, এটা রাইট সাইডে এসছে, ঠিক আছে? রাইট সাইড হচ্ছে ডিসোসিয়েশন অফ অক্সিজেন ফ্রম হিমোগ্লোবিন ইনক্রিজ। কি বলছে, অ্যাজ শোন ইন দ্য গ্রাফ hemoglobin gets saturated about 50% when the partial pressure of oxygen is 24 millimeter of Hg. ক্লিয়ার? তাহলে যখনই বাড়বে তখন আস্তে আস্তে হতে থাকবে। ইট মিনস দ্য ব্লাড কন্টেন্স অ্যাবাউট 50% অক্সিজেন। ক্লিয়ার? দ্য পার্শিয়াল প্রেশার অ্যাট হুইচ হিমোগ্লোবিন স্যাচুরেশন ইজ 50% ইজ কল P50 বা 50 ভ্যালু। বোর এফেক্ট কাকে বলছে? রাইজ, বাড়বে, of partial pressure of carbon dioxide, fall in pH decreases, or fall pH decreases, oxygen affinity of hemoglobin, তাহলে কী করবে, fall in pH decreases oxygen affinity, তাহলে এগুলো কী করবে, হিমোগ্লোবিন রাইজিং অফ P50 ভ্যালু, দিস কল্ড বোর এফেক্ট। ক্লিয়ার আছে? P50 ভ্যালু ইজ দ্য ভ্যালু অফ partial pressure of oxygen at which hemoglobin is 50% saturated with oxygen to form oxyhemoglobin. Conversely, fall in partial pressure of carbon dioxide and rise in pH increases the oxygen affinity of oxygen, oxygen dissociation. P50 value, partial pressure of oxygen at which hemoglobin 50% saturated, higher, এই যেখানে বলছে higher P50 value lower the affinity of hemoglobin for oxygen, rise in pressure, hydrogen ion concentration increase, P50 value. ক্লিয়ার হলো? ডিউরিং হেভি এক্সারসাইজ 100 ml, এটা তো 100 ml ব্লাডটা কিন্তু টিস্যুতে যায়, নর্মালে 5 ml, সেটা বললাম। হিমোগ্লোবিন ক্যান নট মেক আপ অক্সিজেন বিয়ন্ড স্যাচুরেশন, 97% উপরে কিন্তু নিতে পারে না, 97 to 98, কখনোই কিন্তু 100% স্যাচুরেশন হয় না, তাও বলে রাখলাম। দিস ইজ ডাবল বোর এফেক্ট। ডাবল বোর এফেক্ট কি না, এটা হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন, ফিটাল মানে যে তোমার মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, আমরা মার কাছ থেকে কীভাবে কেড়ে নিতাম অক্সিজেন, খাদ্য তো নিতাম, আর এটা হচ্ছে মা, অ্যাডাল্ট, এটা হচ্ছে মাদার, আর এটা হচ্ছে মনে করো বেবি। এটা হচ্ছে অ্যাম্বিলিক্যাল ভেইন অক্সিজেনেটেড, আর অ্যাম্বিলিক্যাল আর্টারি ডিঅক্সিজেনেটেড। আর ইউটেরাইন, মায়ের ক্ষেত্রে যায় ইউটেরাইন আর্টারি কী হবে, অক্সিজেনেটেড, এবং তোমার হচ্ছে ভেইন হবে, ভেইন হবে অক্সিজেন, এটা হচ্ছে প্লাস হবে। এখানে কী বোঝাতে চাইছি, এখানে বোঝাতে চাইছি যখন
এই ভ্রূণর থেকে এরকম হয়, পরে আমরা টুয়েলভে পড়বো। আর এই মনে করো মায়ের, এদিকে মাদার, এদিকে ফিটাল। তখন এই যে এই যে এই জায়গাটা হচ্ছে ব্লাডে বাদ করে দুটো জালিকা। এটা হচ্ছে মায়ের কি তোমার হচ্ছে প্লাসেন্টাল ক্যাপিলারি। সেখানে অক্সিজেনের প্রেশারটা কি থাকবে, বেশি থাকবে। এখানে অক্সিজেনের প্রেশার কম থাকবে, অটোমেটিকলি ডিফিউশন হবে। কিন্তু তা সত্ত্বেও ফিটাল হিমোগ্লোবিন, ফিটালের যে তার কিন্তু ক্যাপাসিটি, যেহেতু তার গামা চেইন থাকে, অ্যাডাল্টের ক্ষেত্রে কি আলফা এবং বিটা, কিন্তু গামা থাকে হচ্ছে তোমার ভ্রূণের ক্ষেত্রে। সেই জন্য কিন্তু সেটা আনতে পারে। আরও কতগুলো ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া হচ্ছে কি অ্যাডাল্ট হিমোগ্লোবিন, আর এইচবি হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন, পার্শ্বের প্রেশার অফ অক্সিজেন, এটা বোঝানো হয়েছে। নেক্সট আমরা দেখি, এটা হচ্ছে হেলডেন এফেক্ট। দিস ইজ হচ্ছে হেলডেন এফেক্ট। কীভাবে ভাঙছে, এটা হচ্ছে বোর এফেক্ট। বোর এফেক্ট হচ্ছে ক্যাপিলারি টিস্যু লেভেলে, আর হচ্ছে এটা তোমরা পড়ে নেবে, আমার বোঝানো হয়ে গেছে। নেক্সট হচ্ছে 1 গ্রামে হচ্ছে 3.4 ml নিয়ে নেয় ব্লাড, সেটা আমরা পড়েছি। 20 ml অক্সিজেন শো 5 ml নিয়ে যাবে, এটা বুঝি। অক্সিজেন কখনোই তোমার হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিডাইজ করে না, অক্সিজিনেশন হয়। ভালো করে দেখো, অক্সিজিনেশন করে। অক্সিডাইজ কে করে? ওজোন। ঠিক আছে, এটাও জানার দরকার। এটা তৈরি করে মেথামোগ্লোবিন, এটাকে একটু জানতে হবে। ফিটাল রেসপিরেশন কি বলছে? ইন টিস্যু অফ ফিটাল অ্যান্ড নিউবর্ন ম্যামালস, সবার ক্ষেত্রেই হ্যাভ হাই রেজিস্ট্যান্স অফ হাইপক্সিয়া। হাইপক্সিয়া মানে কি? অক্সিজেন কোষে কমে যাওয়া, মানে প্রচণ্ড এরা তাহলে তো বাঁচবেই না, রেজিস্ট্যান্স করতে পারে। কি কারণ? 3টে কারণ, ভেরি ইম্পর্টেন্ট। ফ্যাক্টরস এইড অফ ফিটাল ট্রান্সফার অফ অক্সিজেন। ফিটাল হিমোগ্লোবিন 50% গ্রেটার দ্যান হিমোগ্লোবিন এ, ঠিক আছে, অক্সিজেন নেওয়ার জন্য। ফিটাল হিমোগ্লোবিন বাইন্ডস 2-3 টাইপ অফ লেস এফেক্টিভলি, কখনোই এর মধ্যে যুক্ত হয় না, কারণ সে অত এক্সারসাইজ করছে না, মা করছে কিন্তু ও করছে না, যার জন্য তার দিয়ে এগুলো হবেই না, সেই জন্য লেফট দিকে শিফট করবে। দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ ডাবল বোর এফেক্ট, কারণ ফিটাল কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে ফিটাল অ্যাডাল্ট কার্বন ডাইঅক্সাইড, এমনি ফিটাল অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ লাইজ অ্যাভভ দ্য লেফট, তাহলে ডিসোসিয়েশন কার্ভ কি লেফট দিকে যাবে। এবং দেখা গেছে ফিটাল P50 ভ্যালু 19, অনেক কম। আমরা দেখেছি P50 ভ্যালু কত হয়? 25। যেহেতু এর 19 মানে কি লেফট দিকে কাট করবে, তাহলে অ্যাসোসিয়েশন থাকবে সবসময় ব্লাডে। এইগুলো এত ডিটেলসে বোঝাচ্ছি এটাই কারণ, যদি বাই চান্স ডাবল বোর এফেক্ট পড়ে তাহলে তোমরা বলতে পারবে। দ্য রিপ্লেসমেন্ট অফ হিস্টিডিন ইন বিটা চেইন, আচ্ছা এটা অত দরকার নেই। ডিপিজি ডাবল বোর এফেক্ট কি? ফিটাল হিমোগ্লোবিন লসেস CO2 শিফটিং ইট ডিসোসিয়েশন কার্ভ টু লেফট সাইড, আর হিমোগ্লোবিন এ অ্যাডাল্টের ক্ষেত্রে গেইনস CO2 করবে শিফটিং টু কার্ভ রাইট সাইড হবে, ইনক্রিজ গ্রেডিয়েন্ট অফ অক্সিজেন ডিসোসিয়েশন। এইখানে যেটা পার্ট মেইনলি হচ্ছে রিসিপ্রোকাল চেঞ্জ অফ অ্যাসিড বেস ব্যালেন্স অকার ম্যাটার আর ফিটাল মায়ের এবং তোমার ফিটালের ব্লাড ট্রানজিট থ্রু দ্য প্লাসেন্টা। এটা ফিটাল ব্লাড কী হবে? লস করবে, ছাড়বে হচ্ছে অক্সিজেন, আর সেটা কার্বন ডাইঅক্সাইড গেইন করবে হচ্ছে মাদার। রাইজ হবে কি? পিএইচ, ঠিক আছে, আর এর কি ফল হবে? পিএইচ। আর হচ্ছে লেফট ওয়ার্ড ওডিসি, মানে অক্সিজেন ডিসিশন লেফট ওয়ার্ড যাবে, আর এটা হচ্ছে রাইট ওয়ার্ড যাবে, যার জন্য ব্লাড দিতে পারবে, অক্সিজেনটা দিতে পারবে বাচ্চা। সেই জন্য দুটো কার্ভ হয়, দুটো কার্ভ দেখা যাচ্ছে, সেই জন্য ডাবল বোর এফেক্ট। কেন ডাবল বোর এফেক্ট? for fetal left side effect, for adult right side effect. That is why we called double Bohr effect. ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড, আমরা এবার পড়ব কীভাবে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হয়। কার্বন ডাইঅক্সাইড আমরা পড়েও এসেছি, কার্বন ডাইঅক্সাইড আমরা মোটামুটি জেনে এসেছি 23%, এটা মনে রাখবে 70%, আর মনে রাখবে 7%। এই 23%কেই এনসিইআরটি বলছে কি এটা
তাহলে কার্বোমিনো হিমোগ্লোবিন হিসাবে, আচ্ছা কার্বক্সি হিমোগ্লোবিন আরও অ্যাফিনিটি, কার্বন মনোক্সাইডের সঙ্গে যখন এইচবি যুক্ত হয় তখন হয় কার্বক্সি হিমোগ্লোবিন, এবং এটা হচ্ছে পয়জন টু আস, একদম ডেথ হয়ে যায়। রাতের বেলায় যদি কোনো কারণে আলো জ্বলে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে শীত প্রধান দেশে দেখা যায় মারা যায়, কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যায়। এটা হচ্ছে যখন স্লো পয়জনিং মতন, বুঝতেই পারবে না, আস্তে আস্তে কার্বন মনোক্সাইড সলিবিলিটি বেশি, সেই জন্য নিয়ে নেবে জায়গাটা। তাহলে দিস বাইন্ডিং মানে কার্বন ডাইঅক্সাইডের বাইন্ডিং, দিস বাইন্ডিং ইজ রিলেটেড টু দ্য পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইজ এ মেজর ফ্যাক্টর হুইচ কুড এফেক্ট দিস বাইন্ডিং। তাহলে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড বেশি হলে কার্বোমিনো হিমোগ্লোবিন হবে, আর যদি অক্সিজেনের হয় তাহলে ওটা হবে না, তখন অক্সিহিমোগ্লোবিন। ওয়েন partial pressure of carbon dioxide is high and partial pressure of oxygen is low, as in tissue, more binding of CO2, that is Bohr effect, occurs, whereas when CO2 is low and partial pressure of oxygen is high, in alveoli dissociation of CO2 ভাঙবে, that is Helden effect. তাহলে association of oxygen and dissociation of carbon dioxide is called Helden effect, আর dissociation of oxygen and association of carbon dioxide is called Bohr effect. Bohr effect occur in tissue level and Helden effect occurs in alveolar level. Helden effect from carbon hemoglobin takes place. CO2 which is bound to hemoglobin from the tissue is delivered to alveoli. Clear হলো ব্যাপারটা? RBC contain a very high concentration enzyme. কি এনজাইম? আগেই বলছি কার্বনিক অ্যানাইড্রেজ। কার্বনিক অ্যানাইড্রেজ এনজাইম থাকবে হচ্ছে কার না আরবিসিতে, এবং প্লাজমাতায় থাকে, মানে এখানে বলছে মাইনিউট কোয়ান্টিটিস প্লাজমাতে থাকে। প্লাজমাতে কিন্তু মাইনিউট বলতে কি মানে একেবারে না থাকার মতনই থাকে। আর এছাড়া কী হবে, 70% হচ্ছে বাইকার্বনেট হিসাবে যাবে, বাইকার্বনেট হিসাবে যাবে উইথ দ্য হেল্প অফ বাইকার্বনেট, সেটাও কিন্তু কার্বনিক অ্যানাইড্রেজের মাধ্যমে যাবে। আমরা দেখে নেব সেটা কীভাবে যাবে। কার্বনিক অ্যানাইড্রেজ ফেসিলিটেট ফলোয়িং রিয়াকশান ইন বোথ ডিরেকশন, দুদিক দিয়ে হতে পারে। এটা হচ্ছে কি আমরা জানি টিস্যু লেভেলে কার্বন ডাইঅক্সাইড যখন অক্সিজেন যুক্ত হয়েছে বাইকার্বনেট হয়েছে, এবং লাং লেভেলে এটা বেরিয়ে এসছে, ডিসোসিয়েট হচ্ছে, এখান থেকে বেরিয়ে যাবে হচ্ছে তোমার CO2 বেরিয়ে যাবে অ্যালভিওলাইতে, আর OH ফিরে আসবে এদিকে। ঠিক আছে, এটা আমরা পরে দেখবো, এটা আমার হেলেন এফেক্টেও করে দেওয়া আছে, এটা দেখানো আছে। অ্যাট টিস্যু সাইটস হোয়ার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইজ হাই ডিউ টু ক্যাটাবলিজম, মানে শ্বসন হচ্ছে, অ্যানাবলিজম হচ্ছে না, ক্যাটাবলিজম হচ্ছে, সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ ইন্টু ব্লাড, আরবিসি এবং প্লাজমার মধ্যে আসছে ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট, মানে বাইকার্বনেট প্লাস হাইড্রোজেন আয়ন। ক্লিয়ার? অ্যাট দ্য অ্যালভিওলার সাইট হোয়ার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইজ লো, দ্য রিয়াকশান প্রসিডস ইন অপোজিট হবে, তার মানে হেডলেন এফেক্ট হবে রিয়াকশান, লিডিং টু ফর্মেশন অফ CO2 and H2. Thus carbon dioxide trapped as bicarbonate at tissue level bicarbonate হবে, and transport into alveoli and release out as O2. এই যে বাইকার্বনেট হবে এখানেই কিন্তু ক্লোরাইড শিফট হবে, ক্লোরাইডটা এখানে শিফট করবে। ঠিক আছে, এভরি 100 ml অফ ডিঅক্সিন ব্লাড, এই 4 ml তোমার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অ্যালভিওলাইতে। ক্লিয়ার? এবার যেটা বোঝার সেটা হচ্ছে দুটো জিনিস ভালো করে বোঝো। এক্সচেঞ্জ অফ O2 অ্যান্ড CO2 পালমোনারি ক্যাপিলারিজ, মানে এক্সটার্নাল রেসপিরেশন। এইখানে এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে এই যে বাইরের থেকে আসছে। ঠিক আছে, তাহলে বাইরের থেকে কি অক্সিজেন প্রেশার কত এখানে চলে আসলো, যেই অ্যালভিওলাইতে ঢুকলো তখন হচ্ছে 104, এখানে কত 40। তাহলে 104 যখন এখানে যে ব্লাডটা আছে, এখানে এটা হচ্ছে পালমোনারি ওয়াল। ঠিক আছে, এটা পালমোনারি ওয়াল, আমরা দেখতে পাচ্ছি পালমোনারি ওয়াল। এখানে অক্সিজেনটা, কারণ এখানে অক্সিজেনের ইয়েটা কত পার্সেন্টেজ কত, এখানে হচ্ছে একদম কম 40। তাহলে অক্সিজেন এখান থেকে ঢুকলো, অক্সিহিমোগ্লোবিন তৈরি করলো, ভালো করে বোঝো, অক্সিহিমোগ্লোবিন হিসাবে চলে যাচ্ছে, আর বাকিটা ফিজিক্যাল সলিউশন হিসাবে তো যাবে, 97% এইভাবে যাবে। গেল? তাহলে এখানে কি হচ্ছে, এটা হেলডেন এফেক্ট হচ্ছে, এবং
ঘটনা হচ্ছে এইখানে গিয়ে কি তৈরি করবে না, হিমোগ্লোবিন অক্সিজেন ত্যাগ করে যেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে, এবং এই হাইড্রোজেন আয়নটা দুভাবে আসতে পারে কি না, কার্বন ডাইঅক্সাইড এখানে প্রেশারটা অনেক বেশি, এবার 2 নম্বর করে এখানে 45 প্রেশার, তাহলে এখানে কত ছিল 40, কার্বন ডাইঅক্সাইড এখানে যাবে, তাহলে মাইনাস এই যে কার্বন ডাইঅক্সাইড এখানে বেরোচ্ছে, ঠিক আছে, আর জলটা এখানে থেকে গেল, এটা আসলো কোথার থেকে না বাইকার্বনেট থেকে, বাইকার্বনেট থেকে ভাঙলো কি কার্বনিক অ্যানহাইড্রেস, এটা কোথায় তৈরি হয়েছিল না টিস্যু লেভেলে, টিস্যু লেভেলে CO2 প্লাস H2O যুক্ত হয়ে কী করেছিল H2CO3, সেটা ভেঙে এই দুটো প্রোডাক্ট তৈরি করেছে, ক্লিয়ার। তো এই যে এখানে এসে কী করলো বাইকার্বনেট এখান থেকে ঢুকে পড়লো কোথায় না এই ভেতরে ঢুকে পড়লো, কারণ এটা ভেঙে চলেছে, যেই ঢুকে পড়লো মাইনাস চার্জ, তখন যে ক্লোরাইডটা টিস্যু লেভেলে ঢুকেছিল সেটা বেরিয়ে গেল কোথায় তোমার প্লাজমায়, তাহলে এটা কি রিভার্স ক্লোরাইড শিফট হলো, ভালো করে বুঝে নাও, দুর্দান্ত ডায়াগ্রাম, রিভার্স ক্লোরাইড শিফট হলো। এইবার একটা কথা হচ্ছে ক্লোরাইডটা আসলো কোথার থেকে না এখানে টিস্যু লেভেল যদি ধরি NaCl ছিল, সরি NaCl ছিল, এই সিএলটা ক্লোরাইড শিফট হিসেবে ঢুকেছিল এর মধ্যে, কারণ এই বাইকার্বনেটটা বেরিয়ে গিয়েছিল এই CO3 মাইনাস বেরিয়ে গেছিলো, এইখান থেকে Cl মাইনাসটা প্রবেশ করেছিল, ঠিক আছে, সেই যে সিএলটা এই সিএলটাই কিন্তু এইখানে, ক্লিয়ার, বোঝো ভালো করে। এবার এই যে এখান থেকে যেহেতু এখানে এসে পুরো ব্লাডে এইভাবে এসছে, এবং এখান থেকে কি হবে না বাইরে থেকে যেই ঢুকলো ভেতরে সঙ্গে সঙ্গে ক্লোরাইডটা আবার বাইরে বেরিয়ে আসলো, দিস ইজ ক্লোরাইড। এটা কোথায় হচ্ছে না অ্যালভিওলার লেভেলে, ঠিক অপোজিটটা কোথায় পাবো টিস্যু লেভেলে, টিস্যু লেভেলে এখানে কত না 45 মিলিমিটার, এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর হচ্ছে এখানে কত 40, আর এখানে অক্সিজেন কত 95, অক্সিজেন 95 যখন, তখন এর মধ্যে অক্সিজেন প্রবেশ করলো, আর এখানে অক্সিজেন কত না 40, তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে আসলো, এই যে কার্বন ডাইঅক্সাইড আসছে, এবার দেখো কার্বমিনে হিমোগ্লোবিন এই ভাগ হলো, আর এই জলের সঙ্গে যুক্ত করে কি করলো কার্বনিক অ্যানহাইড্রেস বাইকার্বনেট, সেই বাইকার্বনেট, এই বাইকার্বনেট কিন্তু এবার বেরিয়ে গেল কোথায় তোমার প্লাজমায়, যখনই বেরোলো সমতা বজায় রাখতে NaCl কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছিল, ঠিক আছে, এই NaClটা এখানে দেখানো হয়নি, পরে দেখাচ্ছি, এখানে যুক্ত এই ক্লোরাইড শিফট, দিস ইজ ক্লোরাইড হামবার্গ ফেনোমেনা, দিস ইজ কল্ড হামবার্গ ফেনোমেনা। তার হামবার্গ ফেনোমেনা কোথায় হয়, ক্লোরাইড শিফট কোথায় হয় টিস্যু লেভেলে, আর রিভার্স ক্লোরাইড শিফট অ্যালভিওলার। এই ডায়াগ্রামটা খুব 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 ইম্পর্টেন্ট, যদি এটা ভালো করে বুঝতে পারো সব শেষ। কার্বন ডাইঅক্সাইড দুটো লেভেলে যায়, প্রথম হচ্ছে 3% আর 93%, ডিজলভ হিসেবে যায় 7%, এটা ফিজিক্যাল সলিউশনে অ্যালভিওলাতে যাবে, খুব ভালো কথা। এই 93% ঢুকছে কোথায় তোমার আরবিসির মধ্যে, তার মধ্যে 23% কার সঙ্গে যুক্ত হবে কার্বমিনো হিমোগ্লোবিন, এই কার্বমিনো হিমোগ্লোবিন আবার ভাঙবে, এগুলো ভালো করে দেখো ভাঙবে, আর 70% কার্বনিক অ্যানহাইড্রেসের সঙ্গে যুক্ত হয়ে বাইকার্বনেট, সেটাও ভাঙবে, একদম পরিষ্কার ইকুয়েশন করে দেওয়া আছে। যেহেতু এখানে বাইকার্বনেট বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে NaCl ভেঙেছে, NaCl ভেঙে ক্লোরাইড এখানে ঢুকছে, ক্লোরাইড শিফট বা হামবার্গার BUR হবে হামবার্গার, আর সোডিয়াম এই বাইকার্বনেটের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট হিসেবে যাবে, ক্লিয়ার আছে। এটা যদি তুমি একবার দেখো তোমার টোটাল মানে ব্যাপারটা কার্বন ডাইঅক্সাইডের যে ট্রান্সপোর্ট সেটা তুমি বুঝতে পারবে। কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট 7%, 70%, 23%, বোঝা হয়ে গেছে, কোনো অবোঝার কোনো কারণ নেই। কার্বনিক অ্যানহাইড্রেস কীভাবে কাজ করে, এর সঙ্গে যুক্ত হয়ে কার্বনিক অ্যানহাইড্রেস কাজ করবে, 70%, তাহলে গ্যাসে যাবে কি এই 70% শুধু সলিউশন হিসাবে যাবে, আর কার্বনিক অ্যানহাইড্রেস হিসাবে যেটা হচ্ছে 70% যাবে কী হিসাবে যাবে না বাইকার্বনেট হিসাবে যাবে। তাহলে এখানে কার্বনিক অ্যানহাইড্রেস টিস্যু লেভেলে এই বাইকার্বনেট হলো, আর এই যে অ্যালভিওলার লেভেলে গিয়ে এটাই কী করলো না আবার যুক্ত করে দিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করলো, বাইরে চলে গেল।
আর হচ্ছে কার্বনের হিমোগ্লোবিন হিসাবে বাকিটা পড়ে থাকলো। বাকি কার্বনের হিমোগ্লোবিন কেমিক্যাল বাউন্ড হিমোগ্লোবিন যেটা হচ্ছে 23%, সেটা হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হলো। কার্বন হিমোগ্লোবিন এখানে লেখা আছে হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইড। ইন আরবিসি কার্বন ডাইঅক্সাইড molecule attaches to an amino portion of terminal amino globulin protein, মনে থাকে যেন গ্লোবিন প্রোটিন টার্মিনাল অ্যামাইনো করবে এবং কার্বামিনো হেমোগ্লোবিন তৈরি করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা নোটস। ক্লোরাইড শিফটটা আমরা ডিটেলসে পড়েছি, এখানে ক্লোরাইড শিফটটা আরও ডিটেলসে টিস্যু লেভেলে কীভাবে হয় সেটা কিন্তু একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে টিস্যু লেভেলে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, সেটা প্লাজমার থেকে যখন এটা আসছে কার্বনিক হাইড্রেজ বাইকার্বনেট তৈরি করলো এবং সেইখানে পটাশিয়াম হিমোগ্লোবিন যুক্ত তৈরি হলো এবং তার সঙ্গে যুক্ত করলো কি হিমোগ্লোবিনিক অ্যাসিড, এটা তৈরি করে। এটা আগের ইয়েটাতেও দেওয়া আছে। এটা এক্সট্রা নোট এটা এই যেহেতু এই অবস্থা হলো সেটাকে নিউট্রালাইজ করার জন্য ক্লোরাইড শিফট হলো, ন্যাচারাল শিফট হলো। এইভাবে এখানে আবার বাইকার্বনেট সলিউশন হিসেবে বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু তুমি দেখতে পারো। আর হচ্ছে হেলডেন এফেক্টটাই কী হয়, ঠিক অপোজিট, রিভার্স আরবিসির থেকে ক্লোরাইড বেরিয়ে আসলো, সেটাই দেখা যাচ্ছে কার্বনিক হাইড্রেজের মাধ্যমে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। রিভার্স তোমার হচ্ছে ক্লোরাইড শিফট, এটা রিভার্স ক্লোরাইড শিফটের মাধ্যমে মানে হ্যান্ডলেড এফেক্ট। নেক্সট আমরা পড়ব হচ্ছে রেগুলেশন অফ ইন্সপিরেশন। রেগুলেশন অফ রেসপিরেশন মেইনলি হচ্ছে রেগুলেশন অফ ব্রিদিংই বলা ভালো,